প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকারের অর্থনীতির গতি প্রকৃতি। আলোচনার শুরুতেই জানিয়ে রাখতে চাই, দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠেছিল বাংলাদেশ। ক্রয় ক্ষমতার ভিত্তিতে বিশ্বে যার অবস্থান ছিল 25তম, কিন্তু পতিত সরকারের শেষ ভাগে দেশের অর্থনীতির প্রায় সবকটি সূচকে পতন ঘটতে দেখা যায়। টাকা শূন্য হয়ে পড়ে ব্যাংক, থেমে যায় বিনিয়োগ, ভাটা পড়ে রেমিটেন্স প্রবাহে, হু হু করে কমতে থাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ধনী দরিদ্রের বৈষম্য বাড়তে থাকে অতীতের সব রেকর্ড ভেঙে, লাগামহীন মূল্যস্ফীতির চাপে দিশেহারা হয়ে ফেলবার উপক্রম হয় মধ্যবিত্তের জনগোষ্ঠীরও। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশের জনমনে নতুন আশার সঞ্চার হয়েছিল। সরকার বিভিন্ন পদক্ষেপও নিয়েছিল, তাতে সরকারি ব্যয়ে কিছুটা শৃঙ্খলা এসেছে, সঞ্চয়ে প্রবৃদ্ধি ঘটেছে, কমতে শুরু করেছিল মূল্যস্ফীতি, রেমিটেন্স ও রিজার্ভে গতি ফিরেছে। তবে বিনিয়োগ, কর্মসংস্থান, রাজস্ব আদায়ের স্রোত গতি এবং বহির্বিশ্বের সাথে বাণিজ্য নিয়ে সম্প্রতি অনিশ্চয়তার বুদবুদ ক্রমে দৃশ্যমান হচ্ছে। কেন এমনটা হচ্ছে, উত্তরণ কিভাবে, সেসব প্রশ্নের জবাব খুঁজবার চেষ্টা করব আমরা। আর এজন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার সর্বডানে রয়েছেন দেশের অর্থনীতি নিয়ে যিনি প্রায় 3 দশক ধরে কাজ করছেন, গণমাধ্যম কর্মী, গণমাধ্যমের কর্মীদের যে সংগঠন, বিশেষ করে আর্থিক খাত নিয়ে যারা কাজ করে সেই সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের নেতা এবং আমাদের অন্য একটি টেলিভিশন চ্যানেল যেটিকে এসএটিভির সিনিয়র বার্তা সম্পাদক সালাউদ্দিন বাবলু, এবং রয়েছেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আশরাফ আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, অতিথিদের সাথে এই আলোচনা চালিয়ে নেবার জন্য থাকব আমি সুলতান মাহমুদ। ফিরছি মূল আলোচনায়। শুরুটা করতে চাই জনাব আশরাফ আহমেদ আপনাকে দিয়ে। আমরা যেটা বলছিলাম আমাদের আলোচনার বিষয়, অন্তর্বর্তী সরকারের অর্থনীতির গতি প্রকৃতি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার প্রায় 1 বছর গড়াতে যাচ্ছে। কেমন হচ্ছে বা কেমন গতি এসেছে আমাদের অর্থনীতিতে, যেটি মানুষের ভেতরে এই সরকার দায়িত্ব নেবার পর একটি আশার সঞ্চার হয়েছিল যে ঘুরে দাঁড়াবে অর্থনীতি, কতটা পেরেছে, কোথায় কোথায় বাধা আছে? ধন্যবাদ। আমাদের যদি গত 1 বছরের দুটো কি পলিসি, যেটা আমাদের একটা হচ্ছে মনিটারি পলিসি এবং দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে ফিসকাল পলিসি, দুটো ক্ষেত্রেই কিন্তু সরকার গত বছর থেকেই আসলে আমরা একদিকে যেমন মুদ্রানীতির ব্যাপারে যেমন আমরা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি স্টান্স নিয়েছি, ফিসকাল পলিসির ক্ষেত্রেও আমরা যেটা করেছি প্র্যাকটিক্যালি 24-25 অর্থ বছরে আমরা যেহেতু সরকারের ডিসবার্সমেন্ট কমিয়ে প্র্যাকটিক্যালি সংকোচনমূলক বাজেটে অপারেট করেছি, এবং এই বছরে যেটা আমরা বাজেটে দেখলাম, আমাদের প্রায়, আমার ধারণা এটা বোধহয় গত 3 দশকে আমার দেখা প্রথম কন্ট্রাকশনারি বাজেট, যে গত বছরের তার আগের বছরের তুলনায় এটা রাজস্ব ব্যয়ের টার্গেট কমিয়ে আনা হয়েছে। এই দুটোর একটা ডাইরেক্ট ইমপ্লিকেশন হচ্ছে এই মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসি কন্ট্রাকশনারি থাকলে যেটা হয় যে দেশে ইনভেস্টমেন্ট কমে আসে। এটার আমরা স্পষ্ট লক্ষণ দেখতে পাচ্ছি। আমাদের এমনিতে বেসরকারি খাতের ইনভেস্টমেন্ট ফ্লো কমে গেছে বলে অনেক কথাই শুনছি আমরা, কিন্তু দুটো স্পেসিফিক ইন্ডিকেটরে যদি দেখেন আপনি, যে আমাদের যে ক্রেডিট গ্রোথ এবং দ্বিতীয় হচ্ছে যে আমাদের ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট, এই দুটো ইন্ডিকেটরকে ব্যবহার করলে দেখবেন যে এটা স্পষ্ট বোঝা যায় যে আমাদের ইনভেস্টমেন্ট ভলিউমস অ্যাবাউট 25-30% মতো কমে গেছে। এটার মানে হচ্ছে যে আপনার অর্থনীতি এই বছরে যেমন গ্রোথ যেমন 3.5 লেভেলে যদি বলি আমরা, যে তাহলে এটা বোধহয় প্রায় আমাদের 3 দশকের মধ্যে আমার দেখা সর্বনিম্ন ইকোনমিক গ্রোথ রেট। কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে যেটা মনে করি, যেটা আরও বড় আশঙ্কার ব্যাপার হচ্ছে, ইনভেস্টমেন্ট যদি এই রেটে কমে যায় তাহলে গ্রোথ রেট আরও কমে আসবে। যে মানে দেখুন, এই বছর ইনভেস্টমেন্ট করলে সেটার ফলটা পেতে আগামী বছর এবং তারপর মোটামুটি 2 বছর লাগে আমাদের সেটার গ্রোথটা আসতে। সো এই বছর ইনভেস্টমেন্ট কমে গেলে পরের 2 বছর আসলে আমরা গ্রোথে একটা বড় ধরনের ধাক্কা খাই। এই পার্সপেক্টিভে যদি দেখি আমরা,
সরকার যদি আগামী আরও 1 বছর যদি সংকোচনমূলক রাজস্ব নীতিতে থাকে এবং প্রাইভেট সেক্টরও যদি ডিগ্রোথে চলে যায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আর কি, ইনভেস্টমেন্ট যদি ক্রমে আসতে থাকে, তাহলে যেটা হবে যে অর্থনীতির প্রবৃদ্ধির গতি কমে আসবে। গতি কমার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের বেকারত্ব বাড়বে। বেকারত্ব বাড়লে দারিদ্র বাড়ে বাংলাদেশে। কারণ আমাদের কিন্তু একটা মাথায় রাখতে হবে যে আমাদের প্রতি বছর আমাদের যে টোটাল লেবার ফোর্স সেটা কিন্তু প্রায় 2.5% বাড়ে, 2.5 থেকে 3% বাড়ে। সো ফলে যেটা হয় যে আপনার প্রত্যেক বছর যদি জব গ্রোথ, কর্মসংস্থান যদি 2%, 2.5 থেকে 3% না বাড়ে, তখন কিন্তু আমাদের বেকারত্ব বাড়তে থাকে, আনএমপ্লয়মেন্ট বাড়তে থাকে। সো এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় আশঙ্কার জায়গা। এটার বাইরে আরও কতগুলো মেজর ফ্যাক্টর কাজ করছে যেটা আমি মনে করি একটা আমাদের জন্য খুব বড় ধরনের একটা ঝুঁকি তৈরি করেছে। যে দেখুন, গত 3 বছরে বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে এবং তারপরে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে পৃথিবী জুড়ে কিন্তু একটা বড় ধরনের ট্রানজিশন ঘটেছে। আপনি যদি দেখেন যে এটা সবচেয়ে ভালো ইন্ডিকেটর হচ্ছে যে আমরা যে ডলারের ইন্টারেস্ট রেট যেটা আমরা SOFR বলি এখন, এটা 0.5 লেভেল থেকে উঠে আপনার মোটামুটি 5% লেভেলে চলে গেছে। এটার ফলে যেটা হচ্ছে যে বিশ্বব্যাপী কিন্তু আপনার মোটামুটি একটা ইনভেস্টমেন্টে একটা বড় ধরনের মন্দা দেখা দিচ্ছে, কমে আসছে ওয়ার্ল্ড ওয়াইড। আমরা কিন্তু যখন এই জিনিসটা শুরু হয় এবং এই যে ইন্টারেস্ট রেট বাড়া শুরু করলো, এটার ফলে কিন্তু আমাদের যে এক্সচেঞ্জ রেট যে বড় যে ধাক্কাটা আমরা খেলাম, যেই কারণে ইভেনচুয়ালি 85 থেকে 122 টাকা লেভেলে যে গেল, এটার সবচেয়ে বড় কারণ কিন্তু এই ইন্টারেস্ট রেটের বৃদ্ধিটা। কারণ আপনি যদি দেখেন যে অন্যান্য অনেকগুলো কারেন্সি, ইন্ডিয়ান রুপি কিংবা জাপানিজ ইয়েন, ইভেন চাইনিজটা এতটা ডিভ্যালু করেনি, কিন্তু এরকম যে ফ্রি ফ্লোট কারেন্সি যেগুলো আছে এগুলো সবাই প্রায় 25 থেকে 30% ডিভ্যালু করতে বাধ্য হয়েছে। আমাদের ডিমান্ড করেছে। সো আমাদের কিন্তু এটার বাইরে আমরা যেতে পারিনি। কিন্তু আমরা যে ভুলটা করেছি সেটা হচ্ছে যে আমরা এই ডিভ্যালুয়েশনটাকে এটাকে আমরা গ্র্যাজুয়ালি ওপেন মার্কেটের সাথে তাল মিলিয়ে না রেখে আমরা এটা বেশ কিছুটা সময় আমরা ডিফেন্ড করার চেষ্টা করেছি যাতে ডলার টাকার মূল্যমান কম থাকে। এটার ফলে কিন্তু একটা পয়েন্টে গিয়ে দেখা গেল যখন এটা ধরে রাখা যাচ্ছে না, তখন ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা বড় ধরনের ডিভ্যালুয়েশন হয়েছে। আপনি যদি জাপানিজ ইয়েন কিংবা ইন্ডিয়ান রুপি ডিভ্যালুয়েশনের ট্রেন্ড দেখবেন, এটা দেখবেন যে প্রত্যেক মাসে মাসে কিন্তু অল্প অল্প করে কমেছে। তো আমাদের যে এই যে এবং এক্সচেঞ্জ রেটের এবং তারপরে আমরা যখন ইন্টারেস্ট রেট টাইটেন করা শুরু করলাম গত বছর, এই স্পেসিফিক দুটো জিনিসের ফলে কিন্তু প্রাইভেট সেক্টরে বেসরকারি খাতে একটা বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। আপনি বলতে চাইছেন আসলে ওটি কোভিড পরবর্তী সময়ের যে হোঁচটটা সেটির প্রতিঘাতটা এখন এসে আমাদের সেটা থেকে শুরু হয়েছে ব্যাপারটা। আপনি যদি দেখেন যে গ্লোবাল ইনফ্লেশন এবং বাংলাদেশের ক্ষেত্র, কোভিডের সময় প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংক পৃথিবীতে ব্যাপক হারে আমরা যেভাবে প্রণোদনা দিয়েছি, তারা সিমিলারলি অন্য টেকনিকে কিংবা এই টেকনিকেই বিভিন্নভাবে টাকা পাম্প করতে বাধ্য হয়েছে সিস্টেমে। সো কোভিডের সময় যে ওভারহ্যাংটা তৈরি হয়েছিল মানি সাপ্লাইর, সেটা কিন্তু কোভিড পরবর্তী 2022-23-এর যে ইনফ্লেশনের ধাক্কাটা, ইনফ্লেশন কিন্তু শুধু আমাদের হয়েছে তা না, আপনি যদি ইউকে ইকোনমি দেখেন ওখানেও দেখবেন আছে এটা। সো এই ধাক্কাটার একটা বড় কারণ কিন্তু ছিল কোভিডের এই সারপ্লাস ক্যাশ ক্রিয়েশনটা যদি বলি আমরা। সো বাট যেখানে আমি বলতে চাচ্ছি, দেখুন গত 3 বছরে কিন্তু আমাদের কর্পোরেট সেক্টর 3-4টা মেজর পলিসি স্টর্মের কিংবা আমি যেটাকে বলি যে এটা পারফেক্ট স্টর্ম, এটার মুখোমুখি হয়েছে। কীরকম? আপনার একদিকে এক্সচেঞ্জ রেট, সেকেন্ড হচ্ছে আপনার ইনফ্লেশন, থার্ড হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট, ফোর্থ হচ্ছে আমাদের ইনফ্লেশনের কারণে কিন্তু আমাদের ডিমান্ড কমে গেছে। আপনি যদি দেখেন যে সব জায়গায় টোটাল কনজিউমার গুডসের যে বাংলাদেশের ম্যানুফ্যাকচার গুডসের যে ডিমান্ড, সেটা কিন্তু ড্রাস্টিক্যালি কমে গেছে 2-3 বছরের আগের তুলনায়। এবং এটার সাথে সাথে তৈরি হচ্ছে আমাদের একটা এনার্জি ক্রাইসিস, যে আমাদের যে গ্যাস যে পরিমাণ দরকার ছিল আমরা তার অনলি একটা ছোট একটা অংশ সাপ্লাই করতে পেরেছি। এই এতগুলো ধাক্কার ফলে বেসরকারি খাত কিন্তু ওভারঅল সাংঘাতিক দুর্বল অবস্থায় আছে। এখন গত 3-4 মাস আগে, এটা এপ্রিল মাসের দিকে করা হলো, যে আপনার আমরা যখন আমাদের এনপিএল এর ডেফিনিশন 6 মাস থেকে 3 মাসে নামিয়ে আনলাম, হঠাৎ করে দেখা গেল যে আমাদের এনপিএল এর পরিমাণ, কুঋণের পরিমাণ ডাবল হয়ে গেল। 20%, 22%, 10%, 12% লেভেল থেকে এটা বেড়ে 22-23% লেভেলে চলে গেছে। সো এই সিনারিওতে যেটা হচ্ছে, বেসরকারি খাত যেহেতু এই মুহূর্তে অত্যন্ত দুর্বল একটা অবস্থায় আছে, এটার সরাসরি ইম্প্যাক্ট পড়বে ব্যাংকিং খাতে। কারণ ব্যাংকিং খাত যেটা হয় যে ব্যাংকের টাকা তো আসলে ব্যবসায়ীদের কাছে লোন হিসেবে দেওয়া আছে, তারা যদি পারফর্ম করতে না পারেন তখন যেটা হয় যে ব্যাংকের টাকা আদায় করাটাও একটা খুব কঠিন একটা ব্যাপার হয়েছে। সো ব্যাংকে যেটা হয় যে এনপিএল যদি বেড়ে যায় তাহলে ব্যাংকের ইকুইটিদের উপরে একটা টান পড়ে। সো ইকুইটির টান পড়লে যেটা হয় ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতা কমে যায়, ঋণ দেওয়ার ক্ষমতা কমে গেলে আবার বেসরকারি খাতে ঋণের সরবরাহ আরো কমে যায়। সো এটা একটা সাইকেল হয়েছে।
আমাদের জন্য আমি মনে করি যে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই ব্যাপারটা, যে আমাদের যে টুইন ব্যালেন্স শিট প্রবলেম যেটা যদি আমরা বলি, এটা থেকে আমরা আসলে উত্তরণ কিভাবে করব। ধন্যবাদ। আমি আবার আসবো আপনার সাথে আলোচনায়। এবার একটু আসতে চাই জনাব সালাউদ্দিন বাবলু আপনার কাছে। আপনার মূল্যায়নটা কি অর্থনীতি এই অন্তর্বর্তীকালীন সরকারে, যেটি আশরাফ আহমেদ বলছিলেন যে কোভিড পরবর্তীকালের যে প্রতিঘাত সেটি এসে তার ধাক্কাটা, তার প্রতিফলনটা এখন দেখা যাচ্ছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে বেশ কিছু উদ্যোগ নিয়েছিল আমরা দেখেছি, তার কোনো সুফল কি অর্থনীতিতে পৌঁছেছে? আপনার বিশ্লেষণটা কি? ধন্যবাদ আপনাকে। বর্তমান সরকার অর্থনীতিকে যেখানে পেয়েছে, এটা একটা উত্তরাধিকার সূত্রে পাওয়া, একটা আইসিইউতে থাকা একটা অর্থনীতি উপহার হিসেবে পেয়েছিল। একটা অর্থনীতি আইসিইউতে কখন যায়? যখন কোনো দেশ আইএমএফের কাছে ধর্ণা দেয়, তখন বোঝা যায় যে সেই দেশটা প্রচণ্ড রকমের অসুস্থ। তো এইরকম একটা অসুস্থ অর্থনীতির উত্তরাধিকার হিসেবে এই সরকার পায়, এবং এই অর্থনীতিটা তৈরি করেছিল বিগত সরকার। এবং আমাদের অর্থনীতির বড় সমস্যা হচ্ছে আমাদের প্রচুর মিথ্যা পরিসংখ্যান আছে। এই মিথ্যা পরিসংখ্যান দিয়ে বিগত সরকার এই অর্থনীতি সাজিয়েছিল, কিন্তু আসলে এটা ছিল একটা ফাঁপা বেলুন। তো আমরা দেখেছি যে গত 15 বছরে যে মিথ্যা পরিসংখ্যান দিয়েছিল সরকার, সেইটার ব্যাপারে আইএমএফ কখনো কোনো প্রতিবাদ করে নাই, বরং আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক হাততালি দিয়েছে। সুতরাং বিগত সরকার যেমন এই অর্থনীতি ক্ষতিগ্রস্ত করার জন্য দায়ী, সমানভাবে আইএমএফ এবং বিশ্বব্যাংকও একইভাবে দায়ী। মানে আপনি উন্নয়ন সহযোগীদের কথা বলছেন? হ্যাঁ, আমি তাদের কথাই বলছি, কারণ অর্থনীতিকে তারাই তো এখন ট্রিটমেন্ট করতেছে। এখন আমাদের অর্থনীতি কিন্তু আইসিইউতে আছে, তো এই আইসিইউর এখন ট্রিটমেন্ট করছে কিন্তু আইএমএফ। এবং আমরা দেখছি যে গত 3টা বাজেট আইএমএফ এর নির্দেশ অনুযায়ী হচ্ছে। আমাদের একটা বড় সমস্যা হয়ে গেছে যে এখন মূল্যস্ফীতি খুব রকম বেশি। তো মূল্যস্ফীতি সাধারণত দুটো কারণে হয়। একটা মূল্যস্ফীতি হচ্ছে ডিমান্ড ড্রিভেন, এবং আরেকটা মূল্যস্ফীতি হচ্ছে কস্ট ড্রিভেন। তো বাংলাদেশের মূল্যস্ফীতিটা মূলত ডিমান্ড ড্রিভেন না, এটা কস্ট ড্রিভেন, মানে আমাদের খরচের পরিমাণটা বেড়ে গেছে। কিন্তু সারা দুনিয়াতে যে মানিটারি পলিসি আইএমএফ যেটা দেখে, সেই মানিটারি পলিসির অসুখের মেডিসিন মাত্র একটাই তারা তৈরি করেছে। সেই মেডিসিনটা কি? সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট। যদি কখনো কোনো অর্থনীতিতে মূল্যস্ফীতি অতিরিক্ত হারে বেড়ে যায়, তখন সেখানে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের অর্থনীতির জন্য এটা সঠিক না। এবং আইএমএফ যেটা করেছে যে একটা অসুখের একটাই মাত্র বড়ি, এটা ঠিক না। কারণ আমাদের দেখছি যে আমাদের বাংলাদেশের যে মূল্যস্ফীতি বেড়েছে, এটা মূলত খরচ বেড়ে যাওয়ার কারণে এবং দুর্নীতির কারণে। বিগত সরকার যে পরিমাণ দুর্নীতি করেছে, যেমন ধরেন পদ্মা সেতু হচ্ছে এটা 10,000 কোটি টাকার জিনিস, কিন্তু এটাকে তারা 40,000 কোটি টাকা দিয়ে বানালো। এবং আপনি যদি রেলের বাজেট সহ দেখেন, তাহলে এটা প্রায় 70,000 কোটি টাকা ওই সময়কার নেয়া। কিন্তু বেসিক্যালি পদ্মা সেতুর দাম কিন্তু 70,000 কোটি টাকাও না, এটা 1.5 লাখ কোটি টাকা হয়ে যাবে। কারণ এটা যখন পেমেন্ট হবে সুদসহ, পদ্মা সেতুতে কিন্তু প্রচুর বৈদেশিক ঋণ আছে এবং উচ্চ সুদে এই চীন থেকে নেওয়া। তো 1.5 লাখ কোটি টাকা চলে যাবে আসলে পদ্মা সেতুর শেষ পর্যন্ত ব্যয়, সুদ পরিশোধ সহ, দায় মেটাতে। তো এই যে বিশাল দুর্নীতি, এই দুর্নীতির কারণে কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতিতে এই মূল্যস্ফীতি ঘটেছে। তো এই সরকার যে নৌকাটা পেয়েছিল সেটা ছিল একটা ছিদ্রযুক্ত নৌকা। তো সরকার সেই ছিদ্রটা থামাতে পেরেছে, কিন্তু নৌকায় প্রচণ্ড পানি আছে। এখন দুটো কাজ করতে হবে, এই পানি সেচে বের করতে হবে এবং নৌকাটাকে গতিশীল করতে হবে। এই দুটো জিনিস এখনো ঘটে নাই। তো সরকার চেষ্টা করছে সুশাসন ফিরিয়ে আনার জন্যে, কিন্তু প্রথম যে কাজটা দরকার ছিল যে বিগত সরকারের পরিসংখ্যানগুলো যে ভুল, তারা যে জিডিপি সাইজ দেখিয়েছে, তারা যে বিশাল প্রবৃদ্ধি দেখিয়েছে, এটা যে মিথ্যা, সেটা প্রমাণ করতে হবে। সেটা যদি আপনি প্রমাণ না করেন, তাহলে বিগত সরকার সঠিক বলেই থেকে যাবে। আপনি বলতে চাইছেন যে বিগত সরকার শাইনি পিকচার দেখিয়েছে অর্থনীতির? হ্যাঁ, তো সেটা তো কারেকশন করতে হবে। সেটা যদি আপনি কারেকশন না করেন, তাহলে কিন্তু আপনি এই অর্থনীতিকে গতিশীল করতে পারবেন না। কিন্তু আমরা সেইটার এখন অভাব দেখছি। কারণ আমাদের অর্থনীতিতে শুধু বিগত সরকার না, আমি যেমন বিগত সরকারের কথা বলেছি, আইএমএফও সমানভাবে দায়ী। তো আইএমএফ কিন্তু এখন সেটার জন্য জবাবদিহি করছে না। তো আমরা দেখছি যে এর সাথে একটা বিশাল আমলাতন্ত্র জড়িয়ে গেছে, এবং আমাদের বাজেটের একটা সিংহভাগ চলে যাচ্ছে আমলাদের খরচ পুষতে। আমাদের হিস্ট্রিক্যালি বাংলাদেশের যে আমলাতন্ত্র, এটা 12 লাখ জনসংখ্যা দিয়ে সাজানো ছিল। তো যখন বিগত সরকার ডিজিটালের কথা বললো, তো ডিজিটাল যদি আপনি ইকোনমি হয়, তাহলে এই মানে আমলাতন্ত্রের এই সংখ্যাটা চলে আসবে 6 লাখে, এটা নেমে আসবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা দেখলাম এটা 18 লাখ হয়ে গেছে। বিগত সরকার তাদের দলীয় লোকজন ঢুকিয়ে এটাকে 18 লাখ করে ফেলেছে। এখন তাদের বেতন, তাদের নানা রকম সুযোগ সুবিধা, তাদের গাড়ি বাড়ি, তাদের পেনশন ইত্যাদি দিয়ে এখন এইটা
হাবুডুবু খাচ্ছে। মানে আমরা দেখলাম যে সরকারি ব্যয়ের যত ব্যয় আছে তার সর্বাপেক্ষা বৃহৎ অঙ্ক ব্যয় হয় এই মানে তাদের বেতন ভাতা মেটাতে, ঋণের সুদ মেটাতে। প্রচুর ঋণ বিগত সরকার করেছে, কিন্তু সরকারের আসলে ঋণ নেওয়ার দরকার ছিল না, সে তার আয় অনুযায়ী তার বাজেট সাজাবে। কিন্তু আমরা দেখেছি যে আমাদের বাজেট হচ্ছে বিশাল রকমের ঋণ নির্ভর। তো এর ফলে যেটা হয়েছে যে আমাদের বাংলাদেশে যে মূল্যস্ফীতি হয়েছে, এটার একটা হচ্ছে যে খরচ বেড়ে যাচ্ছে, আর একটা হচ্ছে যে প্রোডাকশন কমে যাচ্ছে। আমাদের এখানে উৎপাদন খাতে, যেটা বেসরকারি খাত, যারা উৎপাদনের সাথে জড়িত, তো তারা টাকা পাচ্ছে না, ব্যাংক থেকে প্রচুর টাকা নিয়ে যাচ্ছে সরকার। এবং আমাদের এখানে সুদের হার যে বেড়ে গেছে, এটার ফলে এখন বিনিয়োগ নাই। আর একটা বড় ক্ষতি করেছে বিগত সরকার, সেটা হচ্ছে যে এলডিসি গ্রাজুয়েশন। এলডিসি গ্রাজুয়েশনের কথা বলে সে আমাদের ইকোনমিতে একটা বড় ধরনের ধস নামিয়ে দিয়েছে। আমরা বলেছি আমরা নাকি খুব দ্রুত বড় লোক হয়ে যাচ্ছি। আপনি দেখেন বর্তমানে এখন যে বিতর্ক চলছে, সেটা হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের যে 35% যে শুল্ক আরোপ করেছে, সেটা নিয়ে এখন আমাদের সবাই হইচই শুরু করেছে, বড় মাথা ব্যথার কারণ হয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কখনোই আমরা বিনা শুল্কে রপ্তানি করতে পারতাম না, সেখানে আমাদের শুল্কের হার ছিল প্রায় 15%। কিন্তু আমাদের বড় রপ্তানির জায়গাটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, সেখানে আমরা জিরো ট্যারিফে আমরা সবকিছু রপ্তানি করতাম। কিন্তু যখন আপনি এলডিসি গ্রাজুয়েশন করলেন, যেটা বলা হচ্ছে 2026-এ যে এটা পুরোপুরি গ্রাজুয়েট আমরা হয়ে যাব, তখন আপনাকে 15%-এর উপরে শুল্ক দিয়ে সেই মার্কেটে ঢুকতে হবে। তো যার ফলে সেটা আরো ভয়াবহ হবে। কিন্তু এটা নিয়ে কিন্তু উচ্চবাচ্য করছেন না। জনাব সালাউদ্দিন বাবলু, আমরা আবার আসবো আপনার সাথে আলোচনায়, আমরা একটা বিরতিতে যাব, এরপর ফিরবো। প্রিয় দর্শক, আমরা আলোচনার আবার ফিরবো, তার আগে একটি বিজ্ঞাপন বিরতি নেব, বিরতির পর ফিরবো আবার আপনাদের সাথে। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি আমাদের মূল আলোচনায়। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের আজকের আলোচনায় দুজন অতিথি রয়েছেন আমাদের সাথে। রয়েছেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক ভাইস প্রেসিডেন্ট জনাব সালাউদ্দিন বাবলু, রয়েছেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আশরাফ আহমেদ। আমরা আলোচনায় ফিরছি। জনাব সালাউদ্দিন বাবলু, আপনাকে দিয়ে, আপনি যেটি বলছিলেন যে এলডিসি গ্রাজুয়েশন নিয়ে, এবং সেই এলডিসি গ্রাজুয়েশনের কারণে অর্থনীতিতে একটি বড় ধরনের আর্টিফিশিয়াল একটি গ্লেজি পিকচার দেখানো হয়েছে এবং দেশের অর্থনীতি খুব একটি সংকটের মধ্যে পড়েছে। আপনার বিশ্লেষণ? জি, আমি ধন্যবাদ। আমি বলছিলাম এলডিসি গ্রাজুয়েশন এবং আমাদের বাংলাদেশের অর্থনীতির অসুখের কথা নিয়ে। তো এলডিসি গ্রাজুয়েশন আসলে বিগত সরকার যে প্রবৃদ্ধি দেখিয়েছে, আমাদের জিডিপির প্রবৃদ্ধি, এটা সঠিক ছিল না। আসলে বিগত সরকারের আমলে জিডিপির কোনো প্রবৃদ্ধি হয়নি। আমার হিসাবে এটা সবসময় নেতিবাচক ছিল। তো তারা সবসময় এটাকে 7, প্রায় 8-এর কাছাকাছি পর্যন্ত দেখিয়েছে। এটা কখনো এটা হয়নি, কারণ যে ইকোনমিতে প্রতি বছর $15 বিলিয়ন করে পাচার হয়ে গেছে, সেই ইকোনমিতে কিভাবে গ্রোথ হয়? হ্যাঁ, এটা একটা মানে মিথ্যা জিনিস ছিল। তো আমাদের এরকম অনেক মিথ্যা দিয়েই সাজানো আছে। যেমন ধরেন আমাদের অর্থনীতিকে বলা হয় যে আমাদের জিডিপির প্রায় সমান সংখ্যক নাকি আরেকটা আমাদের ব্ল্যাক ইকোনমি আছে। এটাও একটা মিথ, এটাও মিথ্যা কথা, এটা সঠিক না। আপনি দেখেন যে বিগত সরকার, হাসিনা সরকার যখন ক্ষমতায় আসলো 2008 সালে, তখন আমাদের জিডিপি এবং ট্যাক্সের রেশিও ছিল হচ্ছে 13%। হাসিনা সরকার যখন বিদায় নেয়, তখন জিডিপি এবং ট্যাক্সের রেশিও দাঁড়ায় 7%। এখন আমরা 7%-এর মধ্যেই আছি। তো একটা সরকার যদি বিপুল উন্নতি করে থাকে, তাহলে তার ট্যাক্স গেল কোথায়? ট্যাক্স নেই কেন? মানে যেখানে ছিল সেখান থেকে অর্ধেকে নেমে এসেছে। হ্যাঁ, তাহলে এটা বরং হাস্যকর জিনিস না? তো আসলে আমাদের জিডিপির যে পরিমাণ আমরা দেখাই, এটা মোটেই সঠিক না। আমার ধারণা আমাদের জিডিপি 200 থেকে বড় জোর $250 বিলিয়ন হতে পারে, কিন্তু সরকার এটাকে বলছে $460 বিলিয়ন। এবং এটি দেখিয়ে সে মাথাপিছু আয়ের পরিমাণ অনেক বাড়িয়ে দেখিয়ে সে বলছে যে আমরা এখন মধ্য আয়ের দেশ, মানে আমরা বড় লোক হয়ে গেছি। আসলে তো বাংলাদেশের, সত্যি কথা বলতে গেলে, বাংলাদেশের 80% মানুষ হচ্ছে দরিদ্র এবং মাত্র 15% লোক হচ্ছে এই দেশে মধ্যবিত্ত। এখন একসময় এটা মধ্যবিত্তের সংখ্যা 30% ছিল, এটা কমে গেছে। এখন বাংলাদেশের সবচেয়ে সংকটে আছে মধ্যবিত্ত, এবং মূল্যস্ফীতির আঘাতে মধ্যবিত্ত শ্রেণী একেবারেই ধসে পড়েছে। এবং আমাদের যে রাজনীতির যে সংকট, সেটাও আসলে মূলত এই মধ্যবিত্তের সংকটের কারণে আমাদের রাজনীতিতে এই সংকট ঘটেছে। কারণ আমাদের রাজনীতি একসময় লিড করতে হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। এই মধ্যবিত্ত শ্রেণী শক্তিশালী থাকার কারণে আমরা 71 সালে আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি। কিন্তু সেই মধ্যবিত্ত এখন নেই, রাজনীতিতে মধ্যবিত্তের অংশগ্রহণ নেই। তো এখন এই সংকটে আপনি যদি মধ্যবিত্তকে আবার শক্তিশালী করতে না পারেন, তাহলে এই ইকোনমি আর কখনো দাঁড় করানো যাবে না।
তো বিগত সরকার সবচেয়ে ক্ষতি করে গেছে আমাদেরকে, এলডিসি গ্রাজুয়েশনের নামে আমাদেরকে যেখানে তুলে দিয়ে গেছে, আমরা তো আসলে সেই জায়গার উপযুক্ত হই নাই। আমাদের এখানে প্রচুর দুর্নীতি, প্রচুর মূল্যস্ফীতি, তো সেই অবস্থায় আমাদের কোনো গ্রোথ নেই। অথচ বিগত সরকার সবসময় জিডিপি গ্রোথের কথা বলেছে এবং ওয়ার্ল্ড ব্যাংক IMF সেটা মেনে নিয়ে হাততালি দিয়েছে। আজকে সেই জিডিপির গ্রোথ কোথায় আমরা জানতে চাই। তো আমাদের দেখা যাচ্ছে যে এই বাংলাদেশের স্বাধীনতার এই 52-54 বছরে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে একটা বিশাল মূল্যস্ফীতি। আপনি যেমন ধরেন আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ, আমরা বলি যে আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের জাতীয় মাছ ইলিশ। তো একটা ইলিশ মাছ স্বাধীনতার সময় 1 টাকারও কম দামে পাওয়া যেত, সেই ইলিশ মাছটা আজকে বাংলাদেশের বাজারে 2500 টাকা। আমাদের সোনার ভরি ছিল স্বাধীনতার বছরে 150 টাকা, সেই সোনার ভরি এখন 2.25 লাখ টাকা। তাহলে আপনি বলেন যে আমাদের মূল্যস্ফীতি কোথায় চলে গেছে? এবং এই মূল্যস্ফীতির একটা বড় কারণ হচ্ছে দুর্নীতি। তো সেই দুর্নীতি আমাদেরকে থামাতে হবে এবং দুর্নীতি ওয়াশ করে থামানো যাবে না। দুর্নীতি থামানোর জন্য হচ্ছে টেকনোলজি লাগবে। সারা দুনিয়া কিন্তু দুর্নীতি বন্ধ করেছে টেকনোলজি দিয়ে, সিস্টেম চেঞ্জ করে। তো এখন বাংলাদেশ সরকার সংস্কারের কথা খুব বলছে, কিন্তু যে দুটো মেজর সংস্কার করার কথা ছিল সেই দুটো সংস্কার কিন্তু আমাদের এখানে হলো না। তার প্রথম সংস্কার দরকার ছিল আমাদের অর্থনৈতিক সংস্কার। এই সংস্কার থেকে বর্তমান সরকার অনেক পিছিয়ে, তারা কিছুই শুরু করেনি অর্থনৈতিক সংস্কারের। আর একটা হচ্ছে আমাদের শিক্ষার সংস্কার, এটাও হাত দেওয়া হয় নাই। আমাদের যে সমস্ত রাজনৈতিক সংস্কারের কথা বলা হচ্ছে, রাজনৈতিক সরকার কখনো টেকে না। আমরা দেখেছি অতীতে আমাদের তত্ত্বাবধায়ক সরকার করা হয়েছিল, সেই সরকার কিভাবে বিগত সরকার ভেঙে ফেলেছিল। সুতরাং এখন যে সমস্ত রাজনৈতিক সংস্কারের কথা বলা হচ্ছে এগুলো আগামীতে টিকবে কিনা তার সন্দেহ আছে, কারণ যখন যে সরকার ক্ষমতায় আসবে তখন সে তার মতো করে সাজাবে। কিন্তু ইকোনমিক্যাল সংস্কারের কথা দেখেন, যে জিয়াউর রহমান এই দেশের যে ইকোনমিকের সংস্কার করে গেছে, আজও কিন্তু অর্থনীতি সেই সংস্কারের ভিত্তিতে চলছে। এইখানে সাইফুর রহমান সাহেব যখন অর্থমন্ত্রী ছিলেন তখন তিনি ইকোনমিকে আমাদেরকে যে মুক্তবাজার অর্থনীতির দিকে নিয়ে গেলেন, আমরা কিন্তু আজও তার সুফল ভোগ করছি। কিন্তু এর ভিতরে দুর্নীতি ঢুকে যেয়ে হচ্ছে সব এলোমেলো করে ফেলেছে। এবং আমরা IMF-এর আজ দ্বারস্থ হওয়ার কারণে IMF আমাদেরকে যে সমস্ত সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, এটাও আমাদের ইকোনমির জন্য ক্ষতিকর হচ্ছে। আমরা এখন দেখছি যে ব্যবসায়ীরা বলছেন যে আমাদের যে মধ্য আয়ের দেশে যে উত্তীর্ণের যে সময়সীমা আগামী 2026 সাল, সেটা আরও পিছিয়ে দিতে বলছেন। কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন পিছানোর সুযোগ নেই, এলডিসি গ্র্যাজুয়েশন থামানোর সুযোগ আছে। সুতরাং আমাদেরকে এটা থামাতে হবে এবং আমাদেরকে আগে এই সমস্ত মিথ্যা পরিসংখ্যান এটাকে সঠিক জায়গায় আনতে হবে। এবং এটা যদি আমরা করতে না পারি, বাংলাদেশের ইকোনমিকে ঠেকাতে পারবেন না। কারণ এলডিসি ছিল আমাদের জন্য একটা অ্যাসেট, কিন্তু আমরা এটাকে লাইবিলিটি বানিয়ে ফেলেছি। সারা দুনিয়ায় দেখেন যে মধ্য আয়ের দেশ, বেশিরভাগ মধ্য আয়ের দেশ হচ্ছে ফাঁদে পড়ে আছে, এটাকে বলা হচ্ছে ইকোনমিক্যাল ট্র্যাপ। সারা দুনিয়া কিন্তু এখন মধ্য আয়ের ফাঁদে পড়ে আছে, বেশিরভাগ দেশই হচ্ছে মধ্য আয়ের দেশ। সারা দুনিয়াতে জাতিসংঘের মেম্বারশিপ অনুযায়ী এখন ধরেন প্রায় 200-র কাছাকাছি দেশ আছে। এর ভেতরে মধ্য আয়ের দেশ হচ্ছে 150-র ওপরে, আর 39টা আছে হচ্ছে আপনার উন্নত দেশ। তো 71-এ যে ক্রাইটেরিয়া দিয়ে এটা শুরু হয়েছিল তখন 25টা ছিল হচ্ছে এলডিসি কান্ট্রি, এরপর এলডিসি কান্ট্রি বেড়ে দাঁড়ায় 52। আসলে সারা দুনিয়াতে যে বাজার সুবিধা পাওয়ার কথা ছিল এলডিসির, সেটা পায়নি বলে এলডিসির কেউই গ্রাজুয়েট করতে পারেনি। এবং এ পর্যন্ত মাত্র 8টা এলডিসি কান্ট্রি গ্রাজুয়েট করেছে এবং তারা খুবই ইনসিগনিফিক্যান্ট পপুলেশনের দেশ। মানে এক একটা দেশের জনসংখ্যা 8 লাখ, 10 লাখ, 20 লাখ এইরকম করে হচ্ছে সেই সমস্ত সংখ্যা। কিন্তু আমাদের মতো 18 কোটি জনসংখ্যার একটা দেশ আজ পর্যন্ত এলডিসি গ্রাজুয়েট করতে পারে নাই। কারণ আমাদের দেশের যে মাথাপিছু ইনকাম, সরকার বলছে এখন নাকি $850 আমাদের মাথাপিছু ইনকাম। এটা একটা ডাহা মিথ্যা কথা। যদি $850 হয়ে থাকে একটা দেশের জনগণের মাথাপিছু আয়, তাহলে আমাদের ট্যাক্স এখানে থাকার কথা না, আমরা 7% কেন? আসলে বাংলাদেশের মানুষ প্রচুর ট্যাক্স দিচ্ছেন এবং এই ট্যাক্স আমাদের হিসাবে এটা 16%-এর উপরে, ট্যাক্স জিডিপির যদি হিসাব করে এটা 16%-এর উপরে। কিন্তু এটা কম দেখাচ্ছে কেন? কারণ আপনার জিডিপি সাইজ ইনফ্লেট করে এটাকে 460 বিলিয়ন আপনি দেখাচ্ছেন যে জিডিপির সাইজ। তো এইটার কারণে হচ্ছে আমাদের সমস্যা দেখা দিচ্ছে। এবং আমরা মধ্য আয়ের দেশে উঠে গেলে যেটা হবে যে বাংলাদেশের মার্কেট লস হবে। অলরেডি মার্কেট লস হওয়া শুরু করেছে, যে কারণে বিনিয়োগ নাই। বিনিয়োগ নির্ভর করে হচ্ছে বাজারের উপরে। আপনার যদি বাজার না থাকে তাহলে সেখানে কেউ আপনাকে বিনিয়োগ করতে আসবে না। তো বাংলাদেশের আমরা বাজার হারাচ্ছি। আপনি শুনলে অবাক হবেন যে আমাদের যে রপ্তানি ছিল সেটা আমাদের জিডিপির তুলনায় হচ্ছে 20%, কিন্তু এখন আমাদের রপ্তানির পরিমাণ হচ্ছে জিডিপির মাত্র 11%। তাহলে আমাদেরকে রপ্তানি বেড়েছে, কিন্তু আপনি যদি ইয়ার টু ইয়ার বেসিস দেখেন তাহলে দেখবেন যে রপ্তানি বেড়েছে, গত বছরের তুলনায় এই বছর রপ্তানি বেড়েছে। কিন্তু জিডিপির তুলনায় আমাদের রপ্তানি কিন্তু কমে যাচ্ছে। আপনি আবার দেখেন যে জিডিপির তুলনায় আমাদের যে এই ট্যাক্স সেটা কমে যাচ্ছে।
তারপরে আমাদের যে ক্যাপিটাল মার্কেটে যে আমাদের যে সাইজ, আশরাফ ভাই আছেন এখানে, উনি ভালো বলতে পারবেন যে আমাদের ক্যাপিটাল মার্কেট একসময় জিডিপির তুলনায় ছিল 30%, এটা এখন 10%-এর নিচে নেমে এসেছে। এটা কিভাবে সম্ভব? আমরা আসলে মধ্যের দেশে যাওয়ার মতো উপযুক্ত এখনো হইনি। এবং ধন্যবাদ বাবলু, আমরা আসবো আবার আপনার কাছে, আবার আসবো আপনার বিশ্লেষণ শুনতে। জনাব আশরাফ আহমেদ, আপনার কাছে একটু আসতে চাই। যেটি সালাউদ্দিন আহমেদ বাবলু বলছিলেন যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার যে জায়গাগুলোতে সংস্কার করবার দরকার ছিল, যেটি বারবার উঠে এসছে বাবলুর আলোচনায়, যে মিথ্যা তথ্য দিয়ে আমাদের অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে, এবং সেই জায়গা থেকে সরকার সংস্কারের কথা বলছিল, আর্থিক খাতের সংস্কার। আমরা রাজনৈতিক সংস্কারের আলোচনায় নাই বা গেলাম, আর্থিক খাতের সংস্কার আদৌ কি শুরু হয়েছে? যদি হয়ে থাকে সেটা কোন অবস্থায় আছে? সুফল কি আমরা পাচ্ছি বা সম্ভাবনা আছে? আচ্ছা, খুব স্পেসিফিক্যালি যেই জিনিসগুলো আর্থিক খাতে করা হয়েছে এগুলো আগে একটু বলি। সেন্ট্রাল ব্যাংক যে ইমার্জেন্সি মেজার্স যেগুলো নিয়েছে, যে বোর্ড পুনর্গঠন কতগুলো ব্যাংকের, আচ্ছা প্রথমে বলে রাখি যে দেখুন, আর্থিক খাতের সমস্যা শব্দটা আমি ব্যবহার করতে একেবারেই নারাজ। তার কারণটা হচ্ছে, আপনি যদি আমাদের ব্যাংকিং খাতের কিংবা আমাদের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সেখানে দেখেন, ইস্যুটা কিন্তু খাতওয়ারি না। ব্যাংকিং খাতের ইস্যুটা হচ্ছে 15 থেকে 14টা ব্যাংকে প্রবলেমে আছে 61টার মধ্যে। সো দিস ইজ অ্যাবাউট 25% অফ দ্য ব্যাংকস আর ইন ট্রাবল। বাকি অ্যাবাউট 25টা ব্যাংকে আদৌ কোনো সমস্যা নেই। তাদের ব্যালেন্স শিট এবং সমস্ত সিনারিও যদি হিসাব করে দেখি, তারা এইরকম ভালো অবস্থায় বহু বছর ছিলেন না। এবং গত বছর অ্যাকচুয়ালি প্রায় আমরা এটা লোকাল মার্কেটে এখন এদেরকে ফ্যান্টাস্টিক 5 ডাকি, যে রেকর্ড প্রফিট করেছে, রেকর্ড ব্যালেন্স শিট, হেলথ। সো এই অবস্থায় কিন্তু আমি সেই কারণে আমি বলি যে এটাকে আমি ব্যাংকিং খাতের সমস্যা বলতে একেবারেই নারাজ। না, আমরা ব্যাংকিং খাত না, আমরা আর্থিক সংস্কারের জন্য যদি বলি, সো সেন্ট্রাল ব্যাংক এই 15টা ব্যাংকের জন্য যে কাজগুলো করেছে, এটা নিয়ে একটু ব্যাখ্যা করি আগে। দেখুন, ইমার্জেন্সি মেজার্স তারা নিয়েছেন, যে বোর্ডগুলো রিকনস্টিটিউট করা, এই ব্যাংকগুলোকে কিছুটা লিকুইডিটি সাপোর্ট দেওয়া, ওখানে একটা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করা, এই কাজগুলো করা হয়েছে। এটার ফলে একটা লেভেল অফ স্টেবিলিটি এসছে। এটা কিন্তু সলিউশন না। সলিউশন কিন্তু করতে গেলে আপনি যদি দেখেন যে গত 2-3 মাস ধরে কিন্তু সেন্ট্রাল ব্যাংকও একটা ইন্ডিকেশন দিচ্ছে যে আলটিমেটলি হয়তো বা অনেকগুলো ব্যাংকে ন্যাশনালাইজ করা হবে, কিংবা মার্চ করে ন্যাশনালাইজ করে কিছু একটা রিস্ট্রাকচারিংয়ে যেতে হবে। মার্জার করা হবে, ন্যাশনালাইজের ঘোষণা এখনো আসেনি মনে হয়, ডিসকাশন হচ্ছে আর কি। সো ইস্যুটা হচ্ছে যে এই রিস্ট্রাকচারিং, ব্যাংকের ওভারঅল রিস্ট্রাকচারিং কাজটা আসলে আমি মনে করি যে এখন এই মুহূর্তে সেন্ট্রাল ব্যাংকের যেই ক্যাপাসিটি আছে, যে আইনি ক্ষমতা আছে, সেটার বলেও কিন্তু অনেকখানি করা সম্ভব। কিন্তু আমরা কিন্তু এই ইস্যুগুলো, ইমার্জেন্সি মেজার্স কিন্তু গত 1 বছর ধরে নিচ্ছি। সরকার মানে বাংলাদেশ ব্যাংকে কিন্তু প্রায় 1 লক্ষ কোটি টাকার কাছাকাছি লোন দিতে হয়েছে এই ব্যাংকগুলোকে স্ট্যাবিলাইজ করার জন্য। এটা যদি ইকুইটি হিসাবে দেওয়া হতো তাহলে কিন্তু প্রবলেম তখনই সলভ হয়ে যেত, কিন্তু দ্যাট উড হ্যাভ মেন্ট এ ফর্ম অফ ন্যাশনালাইজেশন। সো এই কাজগুলো কিন্তু করা হয়নি। সো আপনি সংস্কার করব বলে আসলে যেই কাজটা 6 মাসে কিংবা 3 মাসে করা দরকার, সেটাকে যদি আপনি 1 বছর 2 বছরের প্রজেক্টে নিয়ে যান, তখন কিন্তু এই 2 বছরে সিচুয়েশন চেঞ্জ হয়। 2 বছরে কিন্তু অনেক নতুন ধরনের প্রবলেম দেখা দেয়। এই মুহূর্তে যেমন আমি আপনাকে এইভাবে বলি যে এই যে ক্যাপিটালাইজেশন প্রসেসটা, ধরা যাক আমরা আজকে থেকে আরও 1 বছর পরে কিংবা 6 মাস পরে গিয়ে আমরা ক্যাপিটালাইজেশনটা করলাম, তখন কিন্তু এই যে ক্যাপিটাল শর্টফলের যে প্রবলেমটা আছে এটা চলে যাবে। কিন্তু এইটাই যদি আমরা করি, তাহলে এটা আমরা 1 বছর আগে করলাম না কেন? কারণ 1 বছর আগে করলে এখন যে প্রবলেমটা তৈরি হচ্ছে, ক্রেডিট আপনার কি যেটাকে আমরা বলি যে ক্রেডিট ক্রাঞ্চ ক্রিয়েটেড হয়েছে সিস্টেমে, এই জিনিসটা হতো না। সো এই ব্যাপারগুলো আছে। সংস্কার কিন্তু আপনার কিছু সংস্কার করতে হয়, হ্যাঁ, অনেক সময় নিয়ে, অনেকের সাথে, অংশীজনের সাথে কথাবার্তা বলে, অনেক ধরনের মতামত নিয়ে অনেক কিছু করতে হয়। কিছু সংস্কারের জন্য এত ডিসকাশনের প্রয়োজন নেই। এইটা তো সেন্ট্রাল ব্যাংকের, আমি মনে করি যে সেন্ট্রাল ব্যাংকে এই সাপোর্টটা দেওয়া উচিত। যে কিছু জায়গায় সেন্ট্রাল ব্যাংকের আইনি ইস্যু আছে, যে ওনারা মনে করেন যে আইনে হয়তো অস্পষ্টতা আছে, যে তাদের এইটা করার ক্ষমতা নাই। ফর এক্সাম্পল, আপনার এখন যদি মার্জার অ্যাক্ট করতে হয়, সো তাহলে মার্জার অ্যাক্ট করছি না কেন? হয়ে গেছে, মার্জার একটা হয়ে গেছে। এটা হয়ে গেছে বলছি আমরা অনেক দিন ধরে, তাহলে আমার প্রজ্ঞাপনটা কোথায়, আমার অর্ডিন্যান্সটা কোথায়? সো এইগুলোই হচ্ছে ইস্যু। দেখুন, সবকিছুর জন্য অনেক সময় নেওয়াটা আসলে হয়তো বা ঠিক কাজ না।
ধন্যবাদ। আমি আরেকটি বিষয় আপনার কাছে আসতে চাই। আপনি তো বলছেন যে আর্থিক খাত, বিশেষ করে ব্যাংক খাতের কথা বলছেন। ওভারঅল সংস্কার, যেমন যেটি সালাউদ্দিন বাবু বলছিলেন, পুঁজিবাজারে আমরা কিছু সংস্কার দেখতে পেলাম, এবং সেটি কি সাস্টেনেবল? আপনি মনে করেন যে পুঁজিবাজারকে ঘুরে দাঁড় করবার জন্য যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেটি যথেষ্ট? আমি মনে করি না। আমি এই প্রশ্নের উত্তর খুঁজবো একটা বিরতি নিয়ে। বিরতির পর আবার আসবো। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা যে প্রশ্ন করেছি অতিথির কাছে, সেই প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আলোচনা শুনবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের আলোচনায়। আমরা ছিলাম আমাদের অতিথি জনাব আশরাফ আহমেদ, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি। তার কাছে আমরা যে প্রশ্নটি করেছিলাম, আসলে অর্থনীতির একটি বড় জায়গা হওয়ার কথা ছিল পুঁজিবাজার। সেই পুঁজিবাজার নিয়েও আমরা দেখেছি পুঁজিবাজার থেকে কিভাবে টাকা বেরিয়ে গেছে। চোরতন্ত্রের অর্থনীতির কথা বলা হচ্ছে, সেখানে পুঁজিবাজারের অংশও কম নয়। সেই পুঁজিবাজার নিয়ে বেশ কিছু সংস্কারের কথা আমরা শুনেছি। আসলে সেই সংস্কার কতটুকু অর্থবহ বা যুক্তিযুক্ত, আপনি কি মনে করছেন? একটু ভেঙে ভেঙে বলি যে দেখুন, পুঁজিবাজারের যদি ফান্ডামেন্টাল ইস্যুগুলো চিন্তা করেন আপনি, আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের পুঁজিবাজার বাংলাদেশের কর্পোরেট সেক্টর কিংবা বেসরকারি খাত রিপ্রেজেন্ট করে না। কীরকম আমি যদি দেখি, আমাদের বাংলাদেশের টোটাল ম্যানুফ্যাকচারিং আউটপুটের 50%-এর ওপরে হচ্ছে টেক্সটাইলস খাতের আপনি হার্ডলি কোনো মানে খুবই ছোট একটা অংশ পাবেন স্টক মার্কেটে। আমাদের একটা বড় অংশ হচ্ছে ফুড অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রিজ। আমরা যে মার্কেট লিডার যতগুলো ব্র্যান্ড আছে বাংলাদেশে, তার প্রায় কেউই লিস্টেড না। আপনি যদি ফার্মাসিউটিক্যালসে দেখেন, একটা ছোট একটা অংশ পাবেন যেটা কিছুটা হলেও রিপ্রেজেন্টেড। সো এইভাবে চিন্তা করলে, এবং দেখেন যেমন ব্যাংক খাত আমাদের প্রায় 27% অফ আওয়ার মার্কেট ক্যাপিটালাইজেশন। এগুলো কেন হয়েছে? তার কারণটা হচ্ছে আমরা খুব ভুলভাবে চেষ্টা করেছি যে যারা ভালো ব্যবসা করছেন তাদেরকে জোর জবরদস্তি ক্যাপিটাল মার্কেটে ঢোকানোর চেষ্টা করেছে। লাইসেন্স রিকোয়ারমেন্ট, কিংবা টেলিকমগুলোতে যেমন লাইসেন্স রিকোয়ারমেন্ট হিসেবে ক্যাপিটাল মার্কেটে ঢুকতে হয়েছে। অনেকগুলো ক্ষেত্রে ব্যাংকগুলোকে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট আছে ফর লিস্টিং। সো এটা কিন্তু আসলে তার মানে হচ্ছে যে মার্কেটের সবচেয়ে বড় দুর্বলতাটা ক্রিয়েটেড হচ্ছে যে মার্কেট আসলে বাংলাদেশের বেসরকারি খাতকে রিওয়ার্ড করতে পারছে না। পিওর অ্যান্ড সিম্পল। আমি যদি আজকে গিয়ে ভালো একটা কোম্পানিকে বলি যে আপনি লিস্ট করেন, ওনার ফার্স্ট জিনিস যখন প্রশ্নটা করবেন যে তাতে আমার বেনিফিট কি, সেখানে যদি আমি যথাযথ আনসার দিতে না পারি, ওনার কিন্তু মার্কেটে লিস্টেড হওয়ার কোনো কারণ নেই। সো এই জায়গাগুলোতে কিন্তু, এবং সেটা বন্ডের ক্ষেত্রেও তাই। আপনি যদি দেখেন এবারে যে একটা বন্ডের ইস্যুয়েন্স প্রসেস, যে কত দিন লাগবে আপনার এটা ইস্যু করতে, কি ধরনের প্রাইস রেস্ট্রিকশন পাবেন আপনি, কি ধরনের রেস্ট্রিকশন মেকানিজম আছে, এই জিনিসগুলোতে হাত না দিয়ে আমরা কমপ্লায়েন্স এবং ইস্যুতে হাত দিচ্ছি, যেটা আসলে করা দরকার, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ওটা করা প্রয়োজন আছে। কিন্তু ওইখানে কিন্তু আমার যে মূল যে সমস্যাটা, যে অনবোর্ডিং, ক্যাপিটাল মার্কেটে অনবোর্ড করতে গেলে আমার যে ব্যারিয়ারটা, সেখানে কিন্তু আমরা হাত দিচ্ছি না এখনো। আবার একই সাথে ডিস্ট্রিবিউশনের হিসাবে দেখেন, আমার কিন্তু আসলে মাত্র বোধহয় আমাদের বিও অ্যাকাউন্টের সংখ্যাটা, অ্যাক্টিভ বিও অ্যাকাউন্টের সংখ্যাটা 10 লাখের কম। 18 কোটি লোকের দেশে মাত্র 10 লাখ লোক ক্যাপিটাল মার্কেটে ইন্টারেস্টেড। তার মানে কি কোথাও না কিছু একটা বড় ধরনের গলদ আছে। সো এই ইস্যুগুলো কিন্তু আমাদের ফান্ডামেন্টাল যে ব্যাপারগুলো, এইখানে কিন্তু আমরা কোনো কথা বলছি না এখনো সংস্কার নিয়ে। আমরা মোটামুটি গভর্নেন্স প্রসিডিওর কী হওয়া উচিত এটা নিয়ে কথা বলছি। এটা দরকার, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এইটা ইমপ্রুভ করলে আপনার মার্কেট পারফরমেন্স ইমপ্রুভ করার কোনো কারণ নেই। সিমিলারলি আপনি যদি ট্যাক্সের ইস্যুতে দেখেন, যে আমরা সবাই বলি যে ট্যাক্সের রেশিও কম, আপনি আরও একটু ফান্ডামেন্টাল কোয়েশ্চেন যদি আমি করি আপনাকে, বাংলাদেশে ট্যাক্সের 3টা লেগ আছে। আপনার একটা কাস্টমস নির্ভরতা আছে, আপনার একটা ভ্যাটের নির্ভরতা আছে, এবং দেন ইউ আর লুকিং অ্যাট ইনকাম ট্যাক্স। এই খাতগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে ইনকাম ট্যাক্স। আমাদের রাজস্ব আদায়ের প্রাইমারি এরিয়া হচ্ছে এখনো ইম্পোর্ট ডিউটি, যেটা, এবং যেই কারণে দেখবেন যে আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে যদি $100 চিনি কিনতে পারি, সেটা বাংলাদেশ মার্কেটে আনতে আনতে সেটার দাম $200 হয়ে যায়, সিম্পলি বিকজ অফ দিস ট্যাক্স ব্যারিয়ার্স। আবার একই সাথে, এবং এটা যেটা হচ্ছে যে যখন গত বছর আমাদের ইম্পোর্ট কমে গেছে, রাজস্ব কমে গেছে, কাস্টমস আয় কমে গেছে। ভ্যাটের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, ভ্যাটের নেট যেটা, এটা শুধুমাত্র আমাদের বড় ম্যানুফ্যাকচারারদেরকে ক্যাপচার করতে পারে। মানে আমি যদি বড় ধরনের বড় স্কেলের ম্যানুফ্যাকচারার হই, তাহলে আমার ফ্যাক্টরি থেকে বেরোনোর সময় আমাকে ভ্যাট দিতে হয়, যেটা আবার ওই যে ডিস্ট্রিবিউশন চ্যানেলে যে ভ্যাটটা নেওয়ার কথা, ওই
চ্যানেল ওই রাস্তা পর্যন্ত কিন্তু এনবিআর তাদের নেট এক্সটেন্ড করতে পারেনি। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই কারণে যে এসএমই ম্যানুফ্যাকচারিং কিংবা এসএমই সার্ভিসেস প্রায় থ্রু আউট দ্য চেইন কোনো ভ্যাটের রেজিস্ট্রেশনই নেই। সো এবং এটা দেখেন যদি বাংলাদেশে যেমন একটা বিশাল বড় খাত হচ্ছে লজিস্টিক্স খাত থেকে, বিকজ এটা ফ্র্যাগমেন্টেড এবং নন আরবান অনেক ক্ষেত্রেই, এইখানে কিন্তু আপনি কোনো ভ্যাট কালেকশনের কোনো স্ট্যাটিস্টিক্সই পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ জনাব আশরাফ আহমেদ। আসলে আমরা দেখছি যে আসলে রাজস্ব আদায়ের যতগুলো জায়গা, সেই জায়গাগুলোতে আমরা ঠিকমতো এখনো পর্যন্ত হাত দিতে পারি নাই। যেটি বলছিলেন জনাব আশরাফ, সালাউদ্দিন বাবলু, আপনি কি মনে করেন? আমাদের একটি আলোচনা আছে, এখন অভিযোগ আছে যে অর্থনীতির আরেকটি বড় ইন্ডিকেটর হিসেবে দেখা হয় যে রাজস্ব আদায়টা ঠিকমতো হচ্ছে না, বা রাজস্ব আদায় স্লোত গতি আমরা দেখছি বলে বলা হচ্ছে। বাস্তবিক কি মনে করেন আপনি? আচ্ছা, রাজস্ব আদায়ের কথা যদি বলেন, আমরা কিন্তু রাজস্ব যারা দিচ্ছেন তারা ভালোই দিচ্ছেন। এই দেশে হচ্ছে রাজস্ব দুইভাবে আসে, একটা হচ্ছে যে ডিরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। তো ইনডিরেক্ট ট্যাক্সের আওতায় সবাই আছেন। ডিরেক্ট ট্যাক্স দেয় মাত্র বাংলাদেশে 20 লাখ লোকের মতো মানুষ দেয়, যদিও তারা রিটার্ন দেয় এর দ্বিগুণ, কিন্তু সবাই ট্যাক্সের আওতা নাই। দেখেন, বাজেটের একটা বড় উদ্দেশ্য হচ্ছে ট্যাক্স পেয়ার তৈরি করা। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে জাকাত বলে একটা সিস্টেম আছে। এই জাকাতের দুটো বড় জায়গা আছে। একটা হচ্ছে যে একটা লোককে জীবনে একবারে বেশি জাকাত দেওয়া যায় না, এবং যিনি জাকাত নেবেন উনি 3 থেকে 5 বছরের মধ্যে উনি যেন জাকাত দিতে পারেন সেই জায়গায় যেতে হবে তাকে, মানে তার গ্রাজুয়েট, তার দারিদ্র্য থেকে তাকে গ্রাজুয়েট করে দিতে হবে, এবং সে যাতে জাকাত দিতে পারে ওই পর্যায়ে তাকে নিতে হবে, মানে স্বনির্ভর করে দিতে। হ্যাঁ, স্বনির্ভর করে দিতে পারবে, তাহলে তখন সে ইকোনমিতে কন্ট্রিবিউটর হবে। তো আমাদের যে ট্যাক্স পলিসি, এটার মানে আমাদের বাজেটেরও বড় উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে যাতে সে আরো ট্যাক্সের ভিতরে আসতে পারে। তা আমার যদি আয় রোজগার বাড়ে তাহলে তো আমি ট্যাক্স বেশি করে দেবো। তো সেটা কি বাজেট কখনো প্রশ্ন করেছে যে গত বছরের বাজেটের তুলনায় এই বছরের বাজেটে যে আমাদের ট্যাক্স পেয়ারের সংখ্যা কত বেড়েছে, মানে ডিরেক্ট ট্যাক্স পেয়ারের সংখ্যা কত বেড়েছে, এই হিসাব কখনো দেওয়া হয় না। তার মানে হচ্ছে আমাদের বাজেটের একটা বড় জায়গাটা হচ্ছে আমরা কখনো প্রশ্ন করি না, আমাদের নতুন ট্যাক্স পেয়ার তৈরি হচ্ছে না। তার মানে কি আসলে আপনাদের এই বাজেটের সুফল আমরা জনগণ পাচ্ছি না। বাজেটের অল্প কিছু লোক মাত্র বাজেটের সুফল পায়, সেটা হচ্ছে তার আমাদের যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা পাচ্ছে, কিছু ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ আছে এরা পাচ্ছে, আর অল্প কিছু রাজনীতিবিদ আছে যারা লুটপাটের সাথে জড়িত। আমি একটু শেষ করে ফেলি। তো আমাদের রাজস্ব কিন্তু আসলে মানুষ যদি দরিদ্র থাকে তাহলে রাজস্ব সে কেমন করে দেবে? আমাদের দারিদ্র্যের পরিমাণ কিন্তু দিন দিন বাড়ছে, কমছে না, কিন্তু সরকার বলছে আমাদের নাকি দারিদ্র্যের হার এখন মাত্র 18%। ধন্যবাদ জনাব সালাউদ্দিন বাবলু, আপনি যথার্থ বলেছেন। প্রিয় দর্শক, আলোচনা শুনবার আরও সুযোগ ছিল, আমরা কিন্তু সময় স্বল্পতার কারণে সেই আলোচনায় যেতে পারছি না। নিশ্চয়ই অন্য কোনো দিন অন্য কোনো আলোচনায় এই অতিথিদেরকে আবার আমরা পাবো। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ। ফিরছি আমরা বিজ্ঞাপন বিরতির শেষ মুহূর্তে। প্রিয় দর্শক, আজকের যে আলোচনা হলো অর্থনীতি কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, মানুষের প্রত্যাশা কী ছিল, কতটুকু পেয়েছে, আমরা কিছুটা আলোচনা এবং কিছুটা পরামর্শ এবং কিছু দিক নির্দেশনা অতিথিদের মুখ থেকে আমরা পেয়েছি। আশা করতে চাই সরকারের সংশ্লিষ্ট মহলে এই বিষয়গুলোকে অনুধাবন করবেন এবং সে অনুসারে এগিয়ে যাবে। আগামী যে লক্ষ্য, জন আকাঙ্ক্ষা পূরণের যে প্রত্যাশা বা আকাঙ্ক্ষা, সেটি পূরণ করবার উদ্যোগ নেবে। সেই প্রত্যাশা রেখে শেষ করবার আগে জানিয়ে রাখতে চাই, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি 6 দিন একই সময়ে সরাসরি সম্প্রচারিত হয়। নিয়মিত দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ইতি টানছি আমি সুলতান মাহমুদ। সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।